Assalamualaikum. Hello dear students, how are you? Hopefully you all are well. By the grace of Almighty Allah, I am also well. Welcome to our online class organized by Ghulam Mustafa Model College. Think you all of are good after your Eid vacation. From today our class starts, I hope you will join with our new class. আমরা একটা বিষয় খুব বেশি এখন লক্ষ্য করছি, সেটা হচ্ছে মানুষের মানবাধিকার সম্পর্কে। যেমন কয়েকদিন ধরেই বিষয়টা খুব চলছে, তোমরা সেটা জানো, দুটি দেশের মধ্যে খুবই অত্যাচার নিপীড়নের বিষয়টা ঘটছে। আমি দেশ দুটোর নাম উল্লেখ করতে চাচ্ছি না, আমি মানে আশা করি তোমরা সবাই সেটা জানো যে ফিলিস্তিনের ঘটনাটার কথাই আমি আসলে বলতে চাচ্ছি। হ্যাঁ, এবং আজকে মানে ঘটনাচক্রে আমি যেই টপিকসটা পড়াতে যাব, তোমার ওই টপিকসগুলোর সাথে আজকের আমাদের ঘটনাটার অনেক মিল আছে, বা তোমাকে সেই মানবাধিকার সম্পর্কেই বলবে এই অধ্যায়টা। এখন দেখো আমরা তাহলে আজকে কোন অধ্যায়টা পড়তে যাচ্ছি, কেউ গেস করতে পারছো? হ্যাঁ, ইউনিট 8। আমরা ইউনিট 8-এর নাম হচ্ছে হিউম্যান রাইটস, সেটার লেসন 1 and 2 একবারে আজকে দুটো লেসন নিয়েই কথা বলবো। এবং আমাদের আজকে লেসনটার নাম হচ্ছে আর উই অ্যাওয়ার অফ দিস রাইটস, পার্ট 1 and পার্ট 2। যেমন মানে আমরা যদি কাউকে শুধু জিজ্ঞেস করি, আচ্ছা বলো তো তোমার কী কী মানবাধিকার আছে, বা একজন মানুষ হিসেবে তুমি জন্মগ্রহণ করার পর তোমার কী কী অধিকার আছে, তখন সে কমনলি 5টার কথা বলে: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা। এগুলো আমাদের জন্মগত অধিকার না, এছাড়াও অনেকগুলো অধিকার তোমার আছে যেটা হয়তো তুমিও ঠিকভাবে জানো না, আমরাও ঠিকভাবে জানি না। মানে অনেক মানুষই সেই সবগুলো অধিকার সম্পর্কে জানে না, যে তার আসলেই জন্মগ্রহণের পর এই অধিকারগুলো তার পাওয়ার কথা ছিল, কিন্তু সেগুলো আমরা সঠিকভাবে পাচ্ছি না। লেসনটাতে চলে যাওয়ার আগে আমরা প্রতিনিয়তের মতো কিছু কঠিন ওয়ার্ড আগে ডিসকাস করে নেব, যাতে তোমার পাঠটা বুঝতে সুবিধা হয়। যেমন খেয়াল করো, এখানে ফার্স্ট ওয়ার্ড, মানে তুমি যখনই যাবে তখন তুমি এখানে দেখবে যে কতগুলো, এই দুইটা প্যাসেজের ভিতরে কতগুলো আর্টিকেল দেওয়া আছে, 1 2 3 4 5। তাহলে এই আর্টিকেল অর্থটা কি? আর্টিকেল অর্থ তুমি আবার এ অ্যান্ড ডি আর্টিকেল পড়ছিলাম, সেই আর্টিকেল না, এটার মানে হচ্ছে ধারা, এ সেকশন অফ লিগ্যাল ডকুমেন্ট, এ সেকশন অফ লিগ্যাল ডকুমেন্ট। তারপরে একটা পাবে সাবজেক্টেড, এখানে মূল ওয়ার্ডটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট মানে আমরা বুঝি কর্তা না, এইখানে সাবজেক্টেড অর্থ হচ্ছে ডোমিনেট, কে কাকে ডোমিনেট করছে। আরেকটা দেখো আরবিট্রারি, মানে ইলজিক্যাল, আনফেয়ার, যেটা অনুচিত তোমার সাথে হচ্ছে। আরেকটা ইন্টারফারেন্স, ইন্টারফারেন্স মানে ইনভলভমেন্ট, কোনো কিছুতে তোমার যুক্ত হওয়াটা। কোরেসপন্ডেন্স, কোরেসপন্ডেন্স মানে হচ্ছে চিঠিপত্র, তার মানে লেটার্স। এই শুধু চিঠিপত্রই বোঝায় না, এটা আরেকটা তুমি বুঝতে পারো যোগাযোগ, কমিউনিকেশন। কি বোঝাবে? যোগাযোগ। সেটা এখন অনেক কিছুর মাধ্যমে হতে পারে, মেসেজ, ইমেল, সব কিছুর মাধ্যমে হতে পারে। অ্যাজাইলাম মানে শেল্টার, আশ্রয়স্থল যেটা। আরেকটা আছে রিফিউজি। এখানে এই ওয়ার্ডটা তোমার বোঝার বিষয় আছে। তুমি একটু ভেবে বলো তো, এখন আমাদের দেশে রিফিউজি কারা আছে? হ্যাঁ, আমাদের দেশে কারা আছে? রোহিঙ্গারা আমাদের দেশে রিফিউজি হিসাবে তারা বসবাস করতেছে। যখন তুমি এই প্যাসেজটা পড়বে তখন তুমি এইটাও জানতে পারবে, যেমন আমাদের অনেকের মনে এই প্রশ্নটা আছে যে কেন রোহিঙ্গাদের আমাদের দেশে স্থান দিল, এই সেই। এইটাও একটা মানুষের অধিকার, যদি কোথাও সে নির্যাতিত হয়, অন্য দেশ তাকে তার নিজের জীবন বাঁচানোর জন্য, সেভ হওয়ার জন্য তাকে সেইখানে থাকতে দিবে। রিফিউজি হওয়ার অধিকারটাও তার একটা জন্মগত অধিকারের মধ্যে পড়ে। এরপরে দেখো পারসিকিউশন, এই দুইটা ওয়ার্ড খেয়াল করো, পারসিকিউশন, আরেকটা হচ্ছে প্রসিকিউশন। প্রসিকিউশন ওয়ার্ডটা প্রায় সময় তুমি টিভিতে খেয়াল করবে, শুনতে পাও। পারসিকিউশনটা হচ্ছে ম্যালট্রিটমেন্ট, মানে কোনো তোমার সাথে খারাপ দুর্ব্যবহার যেটা করে সেটা হচ্ছে পারসিকিউশন। আর প্রসিকিউশনটা হচ্ছে ট্রায়াল, ট্রাইব্যুনাল। এবার দেখো তুমি ট্রাইব্যুনাল ওয়ার্ডটা তুমি খবরে প্রায়ই শুনে থাকো, যখন আইনজীবীরা প্রায়ই বলে ট্রাইব্যুনাল, ট্রাইব্যুনাল, মানে এই ট্রাইব্যুনালটার অর্থ হচ্ছে অভিযোগ। তার মানে প্রসিকিউশন অর্থ হচ্ছে অভিযোগ, আর পারসিকিউশনটা হচ্ছে দুর্ব্যবহার, যে তোমার সাথে কি কি দুর্ব্যবহার করা হয়েছে। ওকে, আমরা এখন পাঠ্য বইয়ে চলে যাব। হ্যাঁ স্টুডেন্টরা এখন খেয়াল করো, তাহলে আমরা ইউনিট 8 হিউম্যান রাইটস লেসন 1 আর উই অ্যাওয়ার অফ দিস রাইটস পার্ট 1 দেখতেছি। ওয়ার্ম আপটা একটু খেয়াল করো, তোমাকে কি করতে বলা হয়েছে? লুক অ্যাট দ্য পিকচার্স বিলো, হোয়াট ইজ হ্যাপেনিং ইন ইচ পিকচার, হোয়াট ইজ কমন ইন দ্য পিকচার্স। ছবিগুলোর দিকে তাকাও এবং তুমি দেখো এই ছবিগুলোতে কি ঘটতেছে এবং কোন জিনিসটা এই ছবিগুলোতে কমন। আচ্ছা, এখানে যেহেতু এটা আমি বই থেকে দেখাচ্ছি, ছবিগুলো সাদা কালো, কিন্তু তুমি
একটু মনে মনে চোখ বন্ধ করে যদি ফিলিস্তিনের ছবিগুলো যেগুলো তুমি ফেসবুকে অথবা টিভিতে দেখতে পাও সেগুলো চিন্তা করো, তাহলে এই জিনিসটা তোমার কাছে আরও অনেক বেশি মানে বাস্তব হিসাবে তুমি দেখতে পাবে। দেখো ঠিক ওই ফিলিস্তিনের মতো এখানে দেখতে পাচ্ছি একটি মা তার দুটো সন্তানকে নিয়ে ভীত সন্ত্রস্ত দাঁড়িয়ে আছে, আর সশস্ত্র বাহিনী তাদের সামনে পিস্তল তাক করে দাঁড়িয়ে আছে। অন্য ছবিটিতেও সেই একই রকম একটা লোককে বেঁধে রাখা হয়েছে এবং তাকে হত্যার চেষ্টা করেছে। আরেকটা ছবিতে তুমি দেখো যে তার চোখ মুখ ঢেকে দেওয়া হয়েছে, তার মানে কি বোঝানো হয়েছে যে সে বেঁচে আছে ঠিকই, কিন্তু তার কথা বলার অধিকার নেই, তার দেখার অধিকার নেই, মানে সে শুধু বেঁচে আছে। তারপরে দেখো পরের পয়েন্টটা, ইফ দিজ আর হিউম্যান রাইটস ভায়োলেশনস রাইট এ প্যারাগ্রাফ অন হোয়াট ইউ মিন বাই হিউম্যান রাইটস। তাহলে এই ছবিগুলো দেখেই যদি তোমার কাছে মনে হয় যে হ্যাঁ এটা মানবাধিকারের লঙ্ঘন, তাহলে তোমাকে মানবাধিকার সম্পর্কে তুমি যা বোঝো সেই সম্পর্কে তোমাকে একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। তাহলে তুমি এই নিজে বাসায় এই প্যারাগ্রাফটা লেখার চেষ্টা করবে। যেহেতু আমরা আমাদের সারা বিশ্বই এর মাধ্যমে মানে আমরা ভুক্তভোগী, তাই আমাদের এই জিনিসটা জানা থাকা খুবই প্রয়োজন। এরপরে চলে যাও, এরপরে যে প্যাসেজটুকু দেওয়া আছে তোমাদের গ্রুপ ওয়ার্ক, মানে তুমি তোমার বন্ধুর সাথে এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করবে যে আসলে হ্যাঁ কেন হচ্ছে, কি আমাদের বিশ্বাস, কি আমরা জানি না, কি আমাদের করা উচিত, এরকম নানা বিষয়। যেমন আমাদের শুধু যে এক দেশ আরেক দেশকে ডমিনেট করতে চায় তাই নয়, এমন অনেক সময় হয় ডিফারেন্ট জেন্ডাররাও ডমিনেট করতে চায়, ডিফারেন্ট জাতি এক একজনকে ডমিনেট করতে চায়, আবার ভিন্ন কালচারের হলেও একজন আরেকজনকে সাপোর্ট করতে চায় না। কেন? কারণটা কি? কেন আমরা এরকম নানা প্রশ্নের উত্তর তুমি তোমার বন্ধু বা সহযোগী যারা আছে তাদের সাথে এর উত্তরগুলো খোঁজার চেষ্টা করবে। এবার চলে আসি লেসন 2তে, মানে আর উই অ্যাওয়্যার অফ দিস রাইটস পার্ট 2। দেখো, রিড দ্য ফলোয়িং টেক্সট হুইচ আর সাম অফ দ্য আর্টিকেলস অফ দ্য ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। তার মানে মানবাধিকারের যে ঘোষণাটা আছে সেখানকার কিছু ধারা সম্পর্কে তোমাকে এখানে দেওয়া আছে। এখানে কত নম্বর ধারা থেকে দেওয়া আছে? আর্টিকেল 12 থেকে দেওয়া আছে। এখান থেকে তোমার জন্য বেশি ইম্পর্ট্যান্ট, বা সাধারণত আমরা এইগুলো জানি না, সেই জন্য এখান থেকে পড়ানো শুরু করছি। নো ওয়ান শ্যাল বি সাবজেক্টেড টু arbitrary interference with his privacy, family, home or correspondence, nor to attack upon his honor and reputation. Everyone has the right to the protection of the law against such interference or attacks. খেয়াল করো তাহলে এখানে কি বোঝাতে চাচ্ছে, যে কেউ তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, তোমার প্রাইভেসি, পরিবার এবং ঘর, আবাসস্থল, এগুলোতে তোমার যেই একটা প্রাইভেসি আছে সেগুলোর উপরে কেউ কর্তৃত্ব করতে পারবে না। আর এইরকম এমনকি তোমার সম্মান এবং মর্যাদার উপরে, রেপুটেশন, তোমার যে সুনামটা আছে তার বিরুদ্ধেও কেউ তোমাকে অ্যাটাক করতে পারবে না, এটা তোমার অধিকার। অথচ আমরা এটা জানি না, আমাদেরকে প্রায় সময় দেখা যায় প্রতিনিয়ত মানুষ সম্মানহানিকর কথা শোনা যায়, আমাদেরকে নানা রকম ভাবে আঘাত করে যায়। আমি ফ্যামিলিতে সাধারণভাবে যেভাবে থাকবো সেটা আমি অনেক সময় অনেকের জন্য পারি না, কিন্তু আমি জানি না যে ওইটা আমার জন্মগত অধিকার, আমি এটা পাবো। এবং বিদেশে এমন অনেক জায়গা আছে যে তোমার সম্মান কোনো করে কেউ কোনো কথা বললে তার বিরুদ্ধে দেখা যায় মামলাও করে দেওয়া যায় এই আইনের ধারাটা পালন করার কারণে। এবং তখন অনেকেই দেখবা যে মামলা করে সে হয়তো অনেক টাকা অর্থ জিতেও যায়, বা মামলায় জিতে, যে হ্যাঁ কেন আমার সম্মানহানি করে সে এই কথাগুলো বলেছে। এবং এই আইনের ধারায় তোমাকে কেউ তোমার বিরুদ্ধে তোমার এই ইন্টারফারেন্স করতে পারবে না, তোমাকে কেউ তোমার এই অধিকারের বিরুদ্ধে অ্যাটাক করতে পারবে না। এরপরে দেখো আর্টিকেল 14(1) Everyone has the right to seek and to enjoy in other countries asylum from persecution. একটু আগে মনে আছে পারসিকিউশন কি? অভিযোগ। পারসিকিউশন কি? ম্যালট্রিটমেন্ট, দুর্ব্যবহার। তার মানে আমার বিরুদ্ধে যদি কোনো কেউ দুর্ব্যবহার করে তাহলে আমার অধিকার আছে কি করার? অন্য জায়গায় যায় জায়গা খোঁজার এবং অন্য দেশে যায় আবাসস্থল গড়ার, মানে রিফিউজি হওয়ার অধিকার আমার আছে। যেমন আসলে সেই অধিকারেই আমরা রোহিঙ্গাদেরকে বলতে পারি যে এই দেশে স্থান দেওয়া হয়েছে, কারণ এটাও তার একটি জন্মগত অধিকার। যেহেতু মায়ানমার তার বিরুদ্ধে মানে অত্যাচার করছে, তখন আমি অন্য একটা দেশে যাই আমার এনজয়মেন্টের থাকার জন্য জায়গা খোঁজ করতে পারি। টু দেখো, দিস রাইট মে নট বি ইনভোকড ইন দ্য কেস অফ prosecution genuinely arising from non-political crimes or from acts contrary to the purposes and principles of the United Nations. আচ্ছা, এখানে আরেকটা কথা আছে, ওই অধিকারটা তোমার আবার কখনো যেটা অরাজনৈতিক
তুমি অরাজনৈতিক কোনো ক্রাইম করেছো সেটার বেলায় এটা গ্রহণযোগ্য হবে না, অথবা তুমি জাতিসংঘের কোনো আইন যদি অমান্য করে থাকো তখন এগুলো গ্রহণযোগ্য হবে না। এরপরে দেখো না আর্টিকেল 15(1) এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু এ ন্যাশনালিটি, তার মানে প্রত্যেকের জাতীয়তা পাওয়ার একটা অধিকার আছে। নো ওয়ান শ্যাল বি আরবিট্রারিলি ডিপ্রাইভড অফ হিজ ন্যাশনালিটি নর ডিনাইড দ্য রাইট টু চেঞ্জ হিজ ন্যাশনালিটি। আচ্ছা, কেউ তোমাকে তোমার এই জাতীয়তার থেকে দূরে রাখতে পারবে না, এই অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না, এবং তোমার এইটা তোমার অধিকার আছে এইটার পরিচয় চেঞ্জ করার। তো এখান থেকে কেউ তোমাকে বঞ্চিত করতে পারবে না, মানে জাতীয়তা পাওয়ার অধিকার এটাও তোমার একটি জন্মগত অধিকার। আর্টিকেল 16 ম্যান অ্যান্ড ওম্যান অফ ফুল এজ উইদাউট এনি লিমিটেশন ডিউ টু রেস, nationality or religion have the rights to marry and to find a family. They are entitled to equal rights as to marriage during marriage and at its dissolution. এখানে খেয়াল করো যে একটা মানুষ এবং পুরুষদের এবং মহিলাদের যারা প্রাপ্তবয়স্ক তাদের কি অধিকার রয়েছে, তাদের জাতীয়তা এবং ধর্মের যেমন অধিকার আছে সেই অনুযায়ী সে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার অধিকার আছে, এবং সে তার একটা ফ্যামিলি খোঁজার অধিকার আছে এবং দে আর এন্টাইটেলড টু ইকুয়াল রাইটস অ্যাজ টু ম্যারি ডিউরিং ম্যারিজ অ্যান্ড ইটস ডিসলভেশন, মানে সে বিবাহ করার অধিকার আছে, সে সেই বিয়েটা ভাঙারও অধিকার আছে, পরিপূর্ণ করার অধিকার আছে এবং নিষ্পত্তি করার অধিকারও তার আছে। Marriage shall be entitled into only with the free and full consent of the intending spouses, এবং তার টোটালি সে তার ইচ্ছা মতো সে তার পরিবারটা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে মুক্তভাবে তার জীবনযাপনটা করতে পারে তার পরিবারের সাথে। দ্য ফ্যামিলি ইজ দ্য ন্যাচারাল অ্যান্ড ফান্ডামেন্টাল গ্রুপ ইউনিট অফ সোসাইটি ইজ দ্য এন্টাইটেলড ইন টু প্রোটেকশন বাই সোসাইটি অ্যান্ড দ্য স্টেট, এবং এই যে সে পরিবার গঠন করলো সেটা ন্যাচারালভাবে এবং মৌলিক গ্রুপের মাধ্যমে সে সমাজে বসবাস করবে এবং সেটাকে সমাজ এবং তার যে রাজ্য সে প্রোটেকশন দান করবে। আর্টিকেল 18 এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু ফ্রিডম অফ থট, consciousness and religion, right included freedom to change his religion or belief and freedom alone or in community with others and in public or private to manifest religions or belief in teaching, practice, worship and observation। তার মানে প্রত্যেকের তার চিন্তা চেতনা বিবেকের স্বাধীনতা, ধর্মের স্বাধীনতা, সব কিছুর স্বাধীনতা আছে তার। এমনকি ফ্রিডম টু চেঞ্জ হিজ রিলিজিয়ন, তার ধর্ম যে আমার ইচ্ছা আমি এই ধর্ম থেকে ওই ধর্মে স্থানান্তরিত হব, এইটাও একটা মানুষের নিজস্ব অধিকার। কেউ তাকে জোর করে যদি না করে, সে যদি স্বেচ্ছায় করতে চায় তাহলে সে করতে পারে। এবং সম্প্রদায়, সে একটা সম্প্রদায় থেকে আরেক জায়গায় সে যেয়ে থাকতে পারে, এটাও তার একটা অধিকার। এবং তার টোটাল কথা যে সে কিসের অনুসারী হবে, কি সে শিক্ষাদান করবে, প্র্যাকটিস করবে, সব কিছুর অধিকার একটা মানুষের আছে। তারপরে চলে যাও আর্টিকেল 19 এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু ফ্রিডম অফ অপিনিয়ন অ্যান্ড এক্সপ্রেশন, দ্যাট রাইট ইনক্লুডস ফ্রিডম টু হোল্ড অপিনিয়ন্স উইদাউট ইন্টারফারেন্স অ্যান্ড টু সেক, রিসিভ অ্যান্ড ইম্পার্ট ইনফরমেশন অ্যান্ড আইডিয়াস থ্রু এনি মিডিয়া অ্যান্ড রিগার্ডলেস অফ ফ্রন্টিয়ার্স। এইটা খুবই গুরুত্বপূর্ণ। আর্টিকেল 19 খেয়াল করো, আমরা আসলে এটা মনে হয় জানি না, বা এই অধিকারটা আমার কাছে মনে হয় যে আমরা সবাই বোধহয় বঞ্চিত হচ্ছি। কেমন আমার অধিকার আছে, আমার মত প্রকাশের অধিকার, যে আমি এখানে আমরা অনেক কোটি কোটি মানুষ বাংলাদেশে বসবাস করি, আর তুমি যেটা ভাববা আমিও সেটা ভাববো, এটা কিভাবে হতে পারে? প্রত্যেকটা মানুষের ভাবনা আলাদা হওয়ারই কথা। আর আমার খুবই স্বাধীনতা আছে যে আমার মনে কি হয়, আমার মতটা কি সেটা আমি প্রকাশ করি। হতেই পারে সেই মতটা তোমার সাথে নাও মিলতে পারে, সবাই একভাবে জিনিসটাকে ভাবে না। কিন্তু এখনকার আমি প্রেক্ষাপটে যেটা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের মত প্রকাশের স্বাধীনতাটা পাচ্ছি না। এবং আমার একটা আইডিয়া আছে, ধরো আমি একটা আইডিয়া পোষণ করছি যে হ্যাঁ এই কাজটা এইভাবে করা যায়, এটা করা যায়, সেটা করা যায়, সেটা আমি মিডিয়ার মাধ্যমে প্রকাশ করতে যাচ্ছি। কিন্তু দেখা যাবে যারা আমার বিরোধী বা ওই আইডিয়াটা যারা পছন্দ করে না, তারা সেটা বিদ্রুপ করে ফেলবে, সেটা কেন আমি আইডিয়াটা প্রকাশ করলাম সেই জন্য আমাকে
মানে ভুগতে হবে। কেন না, এটা আমার অধিকার, আমি আসলে এটা আমার একটা জন্মগত অধিকার যে আমি আমার ফ্রিডম আছে, আমি কি মনে করছি সেটা প্রকাশ করার এবং আমার আইডিয়াটা আমি মিডিয়ার মাধ্যমে প্রকাশ করতে পারি। কিন্তু দেখা যায় যে এই অধিকারটা আমরা প্রায় সময় বঞ্চিত হয়ে থাকি, অনেক সময় বাসায়ও হয়ে থাকে যে বাবা বলে না তুমি এটা করতে পারবা না, সেটা করতে পারবা না, আমরা যেটা বলছি সেটাই করতে হবে না। আসলে সবসময় এইভাবে বলতে হয় না, কারণ তার নিজেরও একটা মতামত আছে যে হ্যাঁ সে কি আসলে করতে চাচ্ছে। যেমন কমনলি বলতে পারি 9-10 যখন তোমরা সাবজেক্ট নাও, এমন অনেক বাসা আছে যে বাসায় সায়েন্স জোর করে ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় অথবা অন্য একটা গ্রুপ চাপিয়ে দেওয়া হয়, অথচ বাচ্চাটা ওইটা পড়ার কোনো ইচ্ছাই তার মধ্যে নাই, তার ইচ্ছা অন্য কিছু হবে। অথবা অনেক বাসায় আছে যে বাচ্চাটা ড্রয়িং খুব ভালো পারে, সেইটা বাদ দিয়ে এই ড্রয়িং করে জীবনে কি হইবে, পড়ালেখা ভালো করে কর। কেন ওইটা করেই সে হোক না, যে যেটা ভালো পারে তার ইচ্ছাটা যদি প্রাধান্য দেওয়া হতো তাহলে তার জীবনটা আরেকটু বেশি সুন্দর হতো। এবার দেখো আর্টিকেল 20, এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু ফ্রিডম অফ পিসফুল অ্যাসেম্বলি অ্যান্ড অ্যাসোসিয়েশন। তার প্রত্যেক মানুষের যে কোনো শান্তিপূর্ণ সমাবেশে অংশগ্রহণ করা বা সংগঠনে অংশগ্রহণ করার অধিকার আছে। নো ওয়ান মে বি কম্পেলড টু বিলং টু অ্যান অ্যাসোসিয়েশন। কেউ আবার কোনো সংগঠনে যোগ দেওয়ার জন্য তারে বাধ্য করতে পারবে না। আর্টিকেল 21, everyone has the right to take part in the government of his country directly or through freely chosen representatives. তার অধিকার আছে যে সে তার ইচ্ছা মতো সরকার নির্বাচন করবে বা সরকারের প্রতিনিধি নির্বাচন করবে। everyone has the right to equal access to public service in his country, এবং সে সরকারি চাকরিতে অংশগ্রহণ করার অধিকারও তার আছে। the will of the people shall be the basis of the authority of a government. This will shall be expressed in periodic and genuine elections which shall be by universal and equal surface and shall be held by secret vote and by equivalent free voting procedures. তার মানে এই যে তার যে ইচ্ছাটা আছে যে সরকার নির্বাচনে, সেটা সেরকম কিভাবে হবে, সে এই তার মতামতটা সে প্রকাশ করবে সত্যিকারভাবে ইলেকশনের মাধ্যমে, এবং সে কি করবে সিক্রেট ভোটের মাধ্যমে নির্বাচিত করবে যে সে কাকে পছন্দ করে তার সরকার প্রধান হিসেবে নির্বাচন করতে চাচ্ছে। ওকে, আজকে আমরা এই পর্যন্তই পড়ব। সবাই ভালো থাকবে এবং এখানে কিছু প্রশ্নের উত্তর আছে, সেগুলো তোমরা নিজেরা সলভ করার চেষ্টা করবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবে।